বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আজকের শুরুতেই জুনিয়র ডাক্তার যারা গত 24 ঘন্টা আন্দোলন করলেন, রাস্তায় বসে রইলেন এবং পুলিশকে বাধ্য করলেন, স্টেথোস্কোপের কাছে পরাজিত হলো পুলিশের ব্যারিকেড। তাই আজকের শুরুতেই তাদেরকে আমরা সত্যি সত্যি কি বলবো, এত আন্দোলন দেখেছি, কিন্তু এইভাবে একটা সংগঠিত আন্দোলন, মেরুদণ্ড সোজা রেখে সংগঠিত আন্দোলন যা পুলিশকে, প্রশাসনকে বাধ্য করলো তাদের দাবি মানতে, সেই জন্য তাদেরকে সত্যি স্যালুট, হ্যাটস। মঙ্গলবার বিধানসভায় পেশ হলো ধর্ষণ বিরোধী করা আইন এবং ধর্ষণের মামলায় কড়া শাস্তির বিধান নিয়ে যে বিল, সেই বিল, এবং এই বিলে কঠোরতম শাস্তির কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় কি এই বিল পাশ হলে আদৌ এই ঘটনা কি সেই বিলের মধ্যে আওতায় আসবে, অর্থাৎ শাস্তি পাবে কি? সেটা যেমন একদিকে প্রশ্ন, তেমনি অন্যদিকে প্রশ্ন, এই বিল পেশ করে কি বোঝানো? আরজিকর কাণ্ডে যে যে বিষয়গুলো অভিযোগের আঙুল উঠেছে, প্রথমত হচ্ছে তথ্য লোপাটের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের কোনো কথা শোনা গেল না এবং সেখানে তথ্য লোপাটের কোনো বিষয় জানা গেল না। সেখানে জানা গেল সিবিআই এর কথা, যে সিবিআই এখন তদন্ত করছে, সিবিআই তার সমস্ত কিছু জবাব দেবে। কিন্তু যে যে বিষয়গুলো নিয়ে এই বাংলার নাগরিকরা পথে নেমেছেন, একটাই বিষয়, সেটা হচ্ছে যে অভয় আর মৃত্যুকাণ্ডে যে সমস্ত তথ্য লোপাট হয়েছে তার দায় কার, সেই সব কিন্তু কিছু নেই এই বিলে, এবং তাই নিয়ে কোনো আলোচনা হলো না। কি হলো? রাজনীতি হলো, বিধানসভায় রাজনীতি হলো এবং মোদীর পদত্যাগ, অর্থাৎ বিরোধী দল চাইছে যে মমতার পদত্যাগ, তিনি চাইলেন মোদীর পদত্যাগ, অর্থাৎ যে সহমর্মিতা, যে সহানুভূতির সঙ্গে এই বিল পেশ করার কথা ছিল, তা কিন্তু আমরা দেখতে পারলাম না। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট মানুষ, রয়েছেন সাংবাদিক অরূপ কালী এবং আরেকজন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি প্রথম চন্দ্রশেখর দাকে দিয়ে শুরু করব। যে চন্দ্রশেখর দা, রাজনীতির প্রসঙ্গ পরে আসবো, আজকে এই বিলটা পেশ হলো, কি মনে হয় এই বিল পেশ হওয়ার পরে আদৌ কি এই বিল আইনে রূপায়িত হবে? কি মনে হয়? দেখুন, এই যে বিলটা আজকে প্লেস হলো পশ্চিমবঙ্গের বিধানসভায়, অপরাজিতা উমেন্স অ্যান্ড চাইল্ড বিল 2024, এটা বিধানসভায় আজকে পাশ হয়েছে এবং এটা এরপরে আইনত যেটা, সেটা হচ্ছে গভর্নরের কাছে যাবে তার অ্যাসেন্টের জন্য, এবং গভর্নরের পর তারপরে সেটা যাবে হচ্ছে আপনার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা যদি অ্যাসেন্ট দেয়, তখন এইটা আইন হিসেবে, মানে অ্যাক্ট হিসেবে, এখন যেমন বিল রয়েছে, এটা অ্যাক্ট হিসেবে, আইন হিসেবে তখন এটা ব্যবহার হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে বিল তো বহু বিল আমরা দেখি বিধানসভায় প্লেস করা হয়, পাস করেও আবার সেটা আলটিমেটলি গিয়ে অ্যাক্ট হয়ে অনেক সময় হয় না। অনেক সময় দেখতে পাওয়া যায় হয়তো প্রেসিডেন্টের কাছে রয়েছে, বা সেটাকে সরকারের তরফ থেকেও সেইভাবে অর্থাৎ পার্সু করা হয় না। সুতরাং এটা আগামী দিন কি হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না। তবে এই আইন যা পরিবর্তন যা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা খুব বেশি কিছু, মানে আমাদের এখনকার যে বর্তমান আইন রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, তার থেকে খুব বেশি কিছু নয়। কতগুলো, যেমন একটা স্পেশাল কোর্ট করবেন বলেছেন, অপরাজিতা টাস্ক ফোর্স একটা করবেন। মানে আমরা দেখতে পাচ্ছি যেমন সুপ্রিম কোর্টে যেরকম ডাক্তারদের জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে, আমি জানি না এর এই
অপরাজিতা টাস্ক ফোর্সের কি কাজ এবং সেখানে সরকারি কর্মচারী থাকবে, তারা কতখানি এই যারা এই জাতীয় অপরাধের মধ্যে করতে পারেন তাদের কিভাবে সাহায্য করবে, সেটা আগামী দিনে আমরা যদি বিলটা যখন এটা যদি অ্যাক্ট হিসেবে আসে তখন দেখলে তখন সেটা নিয়ে আলোচনা হবে। একদম একদম। কিন্তু এই বিলটাকে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন ঐতিহাসিক বিল। আমরা পরে আসছি বিষয় নিয়ে। আমি অরূপদার কাছে, অরূপদা, এই যে বিল পাস হলো, যে সহমর্মিতা, যে সহানুভূতির সঙ্গে তা হওয়ার কথা ছিল, সেখানে আমরা কি দেখলাম না? রাজনীতিকরণ। একদিকে বিরোধী দল তো তাদের রাজনীতি করবে, তাদের একটাই দাবি যে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ বা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই স্লোগানও শোনা গেল। তার আগে এই বিলকে সমর্থন করেছে বিরোধী দল, এবং তারা বিবৃতিও দিয়েছে, কিন্তু সেই বিলের কিছু কিছু ত্রুটিও তারা তুলে ধরেছে এবং তারা কিছু সেই সঙ্গে অ্যাড করার কথাও বলেছে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা সেই গিয়ে দেখলাম একটা রাজনীতিকরণ, যেখানে মোদিকে পদত্যাগ করতে হবে। মানে হঠাৎ করে কেন মোদিকে চলে এলো, এবং কোথায় লখনৌ, উত্তরপ্রদেশ এবং গুজরাটে লক্ষ লক্ষ নাকি নারী নির্যাতন হয়, সেখানে হয়েছে, সেই সব প্রসঙ্গ চলে এলো। কিন্তু এই বাংলায় ঘটে চলা যে ঘটনা, আজকে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লালবাজার অভিযানে চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা যেটা দেখালেন যে কিভাবে মেরুদণ্ড সোজা রেখে আন্দোলন করতে হয়। তো এই জায়গাটায় আজকে বিধানসভায় যেটা বললাম, দুটোর মধ্যে ফারাক। দেখো, তুমি যদি দেখো এই বিলটা কেন আনা হলো, আজকে বিধানসভায় এই বিলটা কেন আনা হলো, একটা কারণেই আনা হলো যে এই অভয়ার নৃশংস ধর্ষণ এবং খুনের পর আজকে রাস্তায়, তুমি যদি 14ই আগস্টে ধরো, রাস্তায় মেয়েরা রাত দখল করতে নেমেছিল। হাজারে হাজারে কেন, লাখে লাখে মেয়ে নেমেছে। তো এই যে মেয়েরা, এই মেয়েরা আজকে রাস্তায় নেমে কি বলছে, যে আজকে নিরাপত্তার অভাব, আজকে এই পুলিশ বা প্রশাসন তাদের নিরাপত্তা দিতে পারছে না। এটাই তো মূল জায়গা সেখানে দাঁড়িয়ে। তো এখানে দাঁড়িয়ে এই যে তুমি যদি বলো এটাকে জনবিস্ফোরণ, তো জনবিস্ফোরণ, সেখানে দাঁড়িয়ে শাসক দল বা সরকার কোনো একটা জায়গায় নড়ে গেল যে তুমি এই সরকারের বা এই শাসক দলের দুটো হচ্ছে কোর ভোট ব্যাংক। একটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক, অন্তত গত লোকসভায় বা তার আগে বিধানসভায় দেখি যে বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে তারা পেয়েছে যে ভোট ব্যাংকটা অটুট। আর দ্বিতীয়ত হচ্ছে মুসলিম ভোট ব্যাংক। তো এই যে মহিলা ভোট ব্যাংক, কোনো একটা সময় এটা আর কি মনে হচ্ছে যে আর কি যত শতাংশ মহিলা রাস্তায় নেমেছে, বিপ্লব, আমার সাংবাদিকতার জীবনে এই আন্দোলন কিন্তু সত্যিই দেখিনি। এবং সব থেকে বড় কথা হচ্ছে অরাজনৈতিক আন্দোলন, এখানে পতাকা নয়, প্রত্যেকে তাদের অধিকার বুঝে নিতে আজকে এই আন্দোলন করছে। আমার কাছে বিপ্লব, এই যে অভয়া, এই নামটা শুধুমাত্র একটা ধর্ষিতা মেয়ের নাম নয় বিপ্লব। আমার কাছে অভয়া হচ্ছে একটা প্রতীক, অভয়া হচ্ছে একটা সিম্বল, যে সিম্বলটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, পুলিশ নির্যাতনের বিরুদ্ধে। আজকে অভয়া একটা প্রতীক। আজকে ওই একটা অভয়া মরেছে, এই হাজারে হাজারে লাখে লাখে অভয়া আজকে রাস্তায় নেমে গেছে তাদের নিরাপত্তার দাবিতে, তাদের অধিকারের দাবিতে। এইটাই নবান্নের ভিত কোথাও নাড়িয়ে দিয়েছে, যে তারা বুঝতে পারছে যে এটা এখন শুধুমাত্র আর শহর কেন্দ্রিক নয়, এটা শহর থেকে গ্রাম, সব জায়গায় আজকে ছোট ছোট জনপদেও মিছিল হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি কন্টেক্সট দেখো, সেখানে দাঁড়িয়ে এই বিলটা সরকার নিয়ে এলো, খুব ভালো। বিল আনার মধ্যে কোনো অসুবিধা নেই, আনতেই পারে আমরা, কারণ যেহেতু এটা তোমার কনকারেন্ট লিস্টে আছে, আনাই যায়, আনার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আনার পেছনে একটা রাজনীতি ছিল, কারণ অভয়া এরকম নাড়িয়ে না দিলে, এর আগেও অনেক খুন ধর্ষণের ঘটনা হয়েছে, তখন কিন্তু এই বিল আসেনি। অভয়ার মৃত্যুর পর আনতে বলতে আনেনি, আনতে বাধ্য হয়েছে, কারণ একটা বার্তা দেওয়ার জন্য যে মহিলাদের কাছে, যে আমি তোমাদেরই লোক বা তোমাদের পাশে আছি। কিন্তু এই যে তুমি যেটা বললাম, কিন্তু বিলটা যখন পেশ করা হলো, তখন আমরা কি দেখছি, কলকাতার রাজপথ তখন কিন্তু অনেকটা দূর, যে বা এই আন্দোলন কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। কেমন ভাবে এগিয়ে গেছে বিপ্লব? যদি তুমি 14 তারিখের মিছিল লক্ষ্য করো, বা মিছিলে যে রাত দখল, সেখানে কি স্লোগান ছিল? জাস্টিস ফর আরজি কর, তাই তো ছিল। তোমার, হ্যাঁ, তোমার স্বর আমার স্বর, আরজি কর আরজি কর, এটাই মূল জায়গা ছিল। তখন কিন্তু ধর্ষণ একটা সামাজিক ব্যাধি,
মহিলাদের আর কি নির্যাতন একটা বড় স্কেলে জিনিসটা হচ্ছিল। সময় যত গড়াচ্ছে, তোমার 14 তারিখ থেকে আজকে ধরো সেপ্টেম্বরের 3, ডাক্তারদের আন্দোলনে আমরা কি বলছি, সেখানে দাঁড়িয়ে ডাক্তাররা কি বলছে, ধর্ষক তোমার কে হয়, শাসক তোমার কিসের ভয়। অর্থাৎ বা তারা লালবাজারের সামনে বলছে, জুতো মারো তালে তালে বিনীতের 2 গালে। কেন আমি বললাম এটা? কারণ এখানে দাঁড়িয়ে যারা নাগরিক সমাজ, যেরকম ডাক্তার হোক, তাদের মনে হয়েছে এটা একটা কভার আপ হচ্ছে। যে কভার আপটা সেখানে পুলিশ করতে পারে, সেখানে দাঁড়িয়ে তোমার আরজিকর অথরিটি করতে পারে। ফলে সেই জিনিসটা এখন সামনে চলে এসছে আর কি। যতটা নারী নির্যাতন, তো নিশ্চয়ই ধর্ষণ সামাজিক ব্যাধি বলে তৃণমূল কংগ্রেস যেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার থেকে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি। এখন মানুষ কিন্তু শুধুমাত্র এই নারী নির্যাতনের বিরুদ্ধে সরকার সজাগ, শাসক দল বিশাল একটা ঐতিহাসিক এ করেছে, এটা গত 2-3 মাস আগে হলে এটা মানুষকে খাওয়ানো যেত। এখন ঠিক খাচ্ছে না, এটা মানুষ ঠিক খাবে না, কারণ এখন জিনিসটাই ঘুরে গেছে। এখন জিনিসটা হচ্ছে একটা ধর্ষণ, নৃশংস রেপ, এবং তারপরে সেটা হচ্ছে কভার আপ। লোকে এখন এই কভার আপটা জানতে চায়, কারা আছে পেছনে, কারা এর সাথে আছে, তাদের শাস্তি চায়। সেখানে দাঁড়িয়ে সরকার তার মতো করে চেষ্টা করলো, আমার আর কি মনে হয় তাতে কোনো চিড়ে ভিজবে না এখন যে পর্যায়ে নাগরিক আন্দোলন আছে। একদম চিরে ভিজবে কিনা সেটা তো জানবে, কিন্তু আমি চন্দ্রশেখর দা ঐতিহাসিক বিল বলেছি। এই অরূপদা যেটা বলছিল, এই যে কভার আপ করাটা, মানে এই যে কভার আপ করা, সেই কভার আপ করার জন্য মানে একটা কথাও কিন্তু আমরা শুনতে পেলাম না মুখ্যমন্ত্রীর মুখে। অর্থাৎ যে তথ্য লোপাট হলো, এই তথ্য লোপাট কেন করা হলো, কেন সেইখানে যে সেমিনার রুমে যে ঘরটি ছিল, বা যে বলা হচ্ছে যে বাথরুম তৈরি করার কথা বলা হচ্ছিল, সেইখানে যে বেসিন ছিল সেগুলো কেন ভাঙা হলো, সেই সঙ্গে এত লোক কেন ছিল, কেন এতক্ষণ পরে অভয়ার বাবা মাকে ঢুকতে দেওয়া হলো, তাদের মৃতদেহ দেখতে দেওয়া হলো, কেন তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো, কে এর পেছনে রয়েছে, এবং সেই সঙ্গে 14 তারিখ রাতে যে ভয়াবহ ভাঙচুর হলো আরজিকর হাসপাতালে, তার পিছনে কারা দায়ী, কে দায়ীটা কে? তো এই 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 প্রশ্নগুলি কিন্তু এখন মানুষ চাইছে, কভার আপটা দিতে চাইছে। সেখানে আমরা কিন্তু কোথাও দেখলাম না। আমরা দেখলাম যখন কামদুনির ঘটনা নিয়ে যখন বিরোধী দলনেতা বলেছেন, তিনি সেটাকে কভার আপ করতে গিয়ে তিনি কোর্টের ওপর দায়িত্ব ঠেলে দিয়েছেন, বলছেন কোর্ট আপনাদের। কি বলবেন? এখন একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে কভার আপ, এখন দেখুন রাজ্য সরকার একটা নতুন আইন আনার চেষ্টা করলো, এটা একটা ওয়ে অফ কভার আপ। যে যে সেন্ট্রাল অ্যাক্ট রয়েছে, সেই সেন্ট্রাল অ্যাক্টের সঙ্গে সামান্য কিছু বদল করে দিয়ে একটা টাইমে বদল করলো। যেমন চার্জশিটের ক্ষেত্রে বললো, চার্জশিটের পর 30 দিনের মধ্যে শাস্তি দিয়ে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর বললো, সেক্ষেত্রে আমাদের যেটা ন্যায় সংহিতা রয়েছে, ন্যায় সংহিতা কিন্তু বলেছে যে 1 মাস সময় দিয়েছে ট্রায়াল। সেক্ষেত্রে নতুন আইন যেটা, সেই নতুন বিল যেটা এসছে, সেই বিলটা কিন্তু বলেছে 1 সপ্তাহের মধ্যে করতে। অর্থাৎ এই সময়টাকে আরো কনসাইজ করে, তাড়াতাড়ি করে যাতে মানুষ বিচার পায় তার জন্য ভাবলো। কিন্তু কনস্পিরেসি, একটা আইনের সব দিক থাকবে, যে এই আইন যখন হবে তার বিরুদ্ধে সেখানে যদি কেউ কনস্পিরেসি করে, সেই কনস্পিরেসির জায়গাটা কিন্তু কোনো বিলের কিছু আনলো না। বা ট্যাম্পারিং অফ এভিডেন্স ট্যাম্পারিং করলে তার কি শাস্তি হবে সেটা বললো না। সেই জায়গাগুলো কিন্তু রাজ্য সরকার কোনো এই বিলে কিছু আনলো না। দ্বিতীয়ত হচ্ছে, কোনো ঘটনাকে যদি সাপ্রেস করে একটা ভুল তথ্য মানুষের কাছে তুলে ধরা হয়, যেমন যেটা আমরা দেখেছি, কমিশনার নিজে প্রেস কনফারেন্সে বলল যে কোন রকম কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ পোস্টমর্টম করে দেখতে পাওয়া গেল 15টা আঘাত রয়েছে। তাছাড়া আরো যা যা রয়েছে সেগুলো রয়েছে। এই যে কনস্পিরেসি, সাপ্রেশন, এইগুলোর ব্যাপারে কিন্তু এই আইনের কিচ্ছু বলা নেই। সেগুলো সবই কিন্তু আমাদের সেন্ট্রাল অ্যাক্ট অনুযায়ী যা হওয়ার সেটা হবে। এটা একটা সম্পূর্ণভাবে কি মানুষের কাছে, এই যে কথাটা আমাদের জার্নালিস্ট সাহেব বললেন আর কি, অরূপবাবু বললেন,
যে মানুষের কাছে এটাকে কাভার করে একটা নতুন মোড়ক দিয়ে দেওয়ার চেষ্টা করা। তার কারণটা হচ্ছে কিছু, এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সাধারণ মানুষ একটা জিনিস বুঝতে পারছে, যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে রাজ্য সরকারের যে মানে দল, মানে তৃণমূল কংগ্রেস যেভাবে যুক্ত রয়েছে এবং যেভাবে সেটাকে কভার করার চেষ্টা করছে, সেইটাকে সামনে আনার জন্য মানুষের কিন্তু আসলে, এবং যে কারণে আপনি কালকে যখন ডক্টর সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, সঙ্গে সঙ্গে চারিদিকে একটা হই হই, এবং আপনি দেখবেন ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষ উল্লাস আনন্দে যেন একটা মানে একটা উল্লাসের কিছু হলো। ভারতবর্ষ একটা যেমন জয় হলে ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় জয় হলে যেভাবে মানুষ সঙ্গে সঙ্গে চারিদিকে তার মিম করে বা তাকে উল্লেখ করে সমস্ত পোস্ট করে, সেমনি এই পোস্ট হয়েছে। কিন্তু তার কারণটা হচ্ছে মানুষের কাছে এইটা মনে হয়েছে একটা অন্তত যে একটা উইকেট পড়লো আর কি। হ্যাঁ, সুতরাং এই যে উইকেট পড়া শুরু হলো, এই মানুষ চাইছে ওই 11 নম্বর 10 নম্বর অব্দি যাতে উইকেট পড়ে। সুতরাং তাই জন্য মানুষ এই আন্দোলন চলছে। এবং আজকে যেভাবে রাস্তায় মানুষ নেমেছে, আমি নিজেও সেই ইয়েতে সামিল ছিলাম, যেভাবে মানুষের ওই তুমুল বৃষ্টি নেমে গেছিল, বৃষ্টির মধ্যেও লোকে দাঁড়িয়ে আছে মানববন্ধনে, সেই বিরাট মানববন্ধন ডাক্তারদের এবং সাধারণ মানুষের যুক্ত। তার কারণটা আর কিচ্ছু না, মানুষ এই প্রতিবাদটাকে নিজের ব্যক্তিগত প্রতিবাদ, ব্যক্তিগত ঘটনার সঙ্গে মানুষ প্রতিবাদটা করছে আর কি, সেই জন্য। একদম একদম। হ্যাঁ অরূপদা, সত্যি আজকে আমরা যেটা দেখলাম, একদিকে তো জুনিয়র ডাক্তারদের প্রায় 24 ঘন্টার কাছাকাছি রাস্তায় বসে থাকা, আর ওই যে ব্যারিকেড সংস্কৃতি, পুলিশ যে কোনো কিছুতেই ব্যারিকেড দিয়ে আটকানো, যেটা আমরা দেখেছিলাম আর কি। ওই ছাত্র সমাজ যেদিন দেখেছিল সেদিন তো আরো ব্যারিকেড ছিল, আজকেও যেভাবে গতকাল ব্যারিকেড দেওয়া হয়েছিল, সে ব্যারিকেডের তালা কিন্তু খুলে গেল স্টেথোস্কোপের ধাক্কায়। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে মানুষের যে আরেকটা 14ই আগস্টের পরে আজকে 3 সেপ্টেম্বর 7টি পয়েন্টে যেভাবে পুরো বাইপাস জুড়ে 14 কিলোমিটার জায়গায় যে মানববন্ধন চোখে পড়লো, মানুষ চাইছে এই এই যে আন্দোলনটা, এর শেষ কোথায়? একটা উইকেট পড়েছে, যেটা বললো যে 10 নম্বর উইকেট পর্যন্ত পড়তে হবে, পাবে বিচার? দেখো, আমি যদি মনে করি যে বিচার পাবে না, এটা ভাবার মতো কোনো কারণ এখনো আসেনি, তাহলে আর কি সিবিআই অত্যন্ত পারদর্শী একটি এজেন্সি। আমি যদি প্রথম থেকেই বলি যে সিবিআই পারবে না, সেটা তাহলে তো প্রথম থেকে অবিশ্বাস হয়। এবং যেটা এটা পুরোটাই কোর্ট মনিটরিং এ আছে, প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, শুধু সুপ্রিম কোর্টও না, প্রধান বিচারপতির বেঞ্চ, তাদের আর কি 5 তারিখ তাকে একটা রিপোর্টও দিতে হবে। ফলে পারবে না বলার কোনো কারণ নেই। হ্যাঁ, যেটা সারফেসে আসছে, কারণ দেখো তুমি বা আমি সরাসরি তো সিবিআই আজ পর্যন্ত কোনো বয়ান দেয়নি, কোনো এমনকি সন্দীপকে গ্রেপ্তার করার পরও কোনো স্টেটমেন্ট দেয়নি যে এই কারণ বা এই গ্রেপ্তার করা হলো। কিন্তু সিবিআই এর প্রথম দিন আইনজীবী তুষার মেহতা যেটা বলেছিলেন, তার থেকে যদি ধরা যায়, সেটা বলছে ক্রাইম সিনের পরিবর্তন করা হয়েছে। সেটা প্রথম দিন ওনার বয়ানেই ছিল। তো পরের দিন যখন দেবেন, তখন নিঃসন্দেহে যদি ক্রাইম সিনের পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে পরের দিন আমরা জানতে পারবো আর কি কি পরিবর্তন করা হয়েছে। এবং দ্বিতীয়ত স্ট্যাটাস রিপোর্ট দেবেন প্রধান বিচারপতির বেঞ্চকে। তাহলে তখন পরের বড়, কারণ ইতিমধ্যেই সন্দীপকে গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতির অভিযোগে। যেটা সামনে আসছে সেটা হচ্ছে এই অভয়ার মৃত্যু, সে কিন্তু আর্থিক দুর্নীতির সঙ্গে এই ধর্ষণ এবং খুনের একটা যোগ থাকতে পারে, কারণ তার বাবা মা বারবার করে বলছেন যে এটার সঙ্গে একটা আর্থিক দুর্নীতি আছে। এখন কোর্টের কাছে তার বাবা মার কথার তো একটা ভ্যালু আছে, তিনি কিন্তু সেটাই বলছেন। আজকে উনি যে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবাইকে, রাজ্যপাল, উনি কিন্তু সে কথাটাই বলেছেন যে এর সঙ্গে একটা আর্থিক দুর্নীতির যোগ আছে বিপ্লব। তো সেখানটায় এই অ্যাঙ্গেল দেখবে। ফলে এখনো পর্যন্ত আমি আশা ছাড়তে রাজি নই। দেখো বিপ্লব, এই যে আজকে যে বিলটা পেশ হলো, আইন আছে আমাদের আদালতও আছে, কিন্তু মধ্যখানে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে যে তদন্তটা এগিয়ে নিয়ে যাবে, সেটা একটা পলিটিক্যাল উইলের উপর নির্ভর করে, রাজনৈতিক সদিচ্ছা। যদি শাসকের রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে কোনো হাজারো তুমি ফাঁসি দাও, অন্যভাবে দাও, ঝুলিয়ে দাও, গুলি করো, কোন সব তদন্তে গাফিলতি থেকে যাবে।
আজকে ধরো, আজকে মুখ্যমন্ত্রী ফ্লোরের মধ্যেও বললেন যে মূল অপরাধীকে আমরা ধরে ফেলেছিলাম এবং 7 দিনের মধ্যে যদি না হতো আমরাই বলেছিলাম সিবিআই কে তুলে দিয়ে আসবো। সিবিআই কিন্তু এখনো পর্যন্ত বলেনি যে ইনি মূল অপরাধী, একবারও কিন্তু বলেনি। সিবিআই কিন্তু এখনো তদন্ত করছে। ফলে এই যে কনক্লুশন, তুমি আর কি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে তদন্ত শেষ করবে, চার্জশিট দেবে, সেখানে যদি তদন্তই ঠিকভাবে না এগোয় ফলে আর কি অশ্বডিম্ব প্রসবই হবে, তার বিরুদ্ধে কিছু হবে না। তুমি এই যে কামদুনিতে যখন আদালতে হাইকোর্টে প্রত্যেকে ছাড় পেয়ে গেল, যারা ফাঁসির আসামি ছিল তারা যাবজ্জীবন হয়ে গেল, যাবজ্জীবন যারা চেয়েছিল তারা বেকসুর অনেকে খালাস পেয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, তুমি যদি রায়ের কপিটা দেখো সেখানে কিন্তু এই ল্যাপসেস কথাগুলো উঠে এসেছে যে সিআইডি যে তদন্ত করছে, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সিআইডির তদন্তের গাফিলতিগুলো কিন্তু ছত্রে ছত্রে এসেছে। তো এত দক্ষ সিআইডি আজকে 13 সাল থেকে শুরু করে 11টা বছরে ঠিকভাবে এমনই তদন্ত করলো, সেখানে দাঁড়িয়ে সবাই ছাড়া পেয়ে গেল, এতটাই তাদের দক্ষতা। তো সেখানে তোমার আবারও বললাম যে আইন আছে, আদালত আছে, তুমি যদি ফাঁসিটা তাড়াতাড়ি চাও তদন্তটা তাহলে সেরকমই এগোবে। পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় এখন, এটা আমার কথা নয়, যেটা সুপ্রিম কোর্টে এনএইচআরসি বলেছিল যে আইনের শাসন নেই, শাসকের আইন, এটাই তো বলেছিল। হ্যাঁ, তো এটা বলেছিল আদালতে দাঁড়িয়ে তারা। তো সেটাই যদি ক্রাইটেরিয়া হয় তাহলে কোনোটাই কি পাবে সে আর কি, তদন্ত কি ঠিকভাবে এগোবে, সেটাই মূল প্রশ্ন। আমি আবারও বললাম পুলিশ যথেষ্ট দক্ষ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পুলিশকে সেই স্পেসটা দিতে হবে, পুলিশকে সোজাভাবে কাজ করতে দিতে হবে। সেখানে দাঁড়িয়ে সেই যদি পুলিশকে কাজ করতে না দেয়, তাহলে তুমি 5 দিনে ফাঁসি দাও আর 10 দিনে ফাঁসি দাও, 15 দিনে ফাঁসি দাও, তদন্তটাই তো ঠিকভাবে হবে না, সেটাই মূল প্রশ্ন। ফলে আজকে পশ্চিমবঙ্গের এই যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে, সেটা কিন্তু এই যে পুলিশকে যেভাবে ক্রমাগত পুলিশের রাজনীতিকরণ হয়েছে তার ফলেই কিন্তু এই অবিশ্বাসটা তৈরি হয়েছে। বিপ্লব, একদম। আমি অরূপবাবুর সঙ্গে একটা শুধু জিনিস জয়েন করব, সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে কথাটা আপনি বললেন যে পুলিশ তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পুলিশ তদন্ত করার আগে যে ঘটনাগুলো, যেমন পার্কস্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, ধনেখালি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু নিজে একটা অবজারভেশন প্রথমেই করে দিচ্ছে। যেমন বলে পার্কস্ট্রিটের ক্ষেত্রে উনি বলেছিলেন যে সে বোধহয় প্রস্টিটিউটের একটা তাদের সঙ্গে দর কষাকষি নিয়ে একটা গোলমাল হয়েছে সেই নিয়ে। এবং তারপরে আপনি হাঁসখালির ঘটনাতেও তাই, কামদুনিতেও বলেছিল যে আরেকটা জায়গায় যেটাই বলেছিল যে মেয়েটি অলরেডি একজনের সঙ্গে প্রেম করছে, তার সঙ্গে সে অলরেডি প্রেগনেন্ট হয়ে আছে, সুতরাং হ্যাঁ হাসনাবাদ। তো এই যে ইনভেস্টিগেশনটা যখন হবে, ইনভেস্টিগেশনটা যারা করছে তাদেরকে ইনভেস্টিগেশন করতে দেওয়ার আগেই যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে একটা অবজারভেশন ছুঁড়ে দিয়ে দেয়, তাহলে অটোমেটিক্যালি সেটা তো বাইন্ডিং হয়ে যাচ্ছে সেই ইনভেস্টিগেশনের উপরে, যার ফলে ইনভেস্টিগেশনটা প্রপার হতে পারছে না। এবং এক্ষেত্রে যে নতুন আইন করেছে, নতুন আইনে ইনভেস্টিগেশনের জন্য বলেছে 21 দিনের মধ্যে সময় দিচ্ছে, অথচ আমাদের নতুন আইনে কিন্তু, নতুন যে বিএনএস যেটা রয়েছে সেই আইনে কিন্তু 2 মাস সময় রয়েছে, যে 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার এই নতুন যে বিল এনেছেন সেই বিলে বলেছেন 21 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, যদি 21 দিনে না পারা যায় তাহলে পারমিশন নিতে হবে ফ্রম দি এসপি, আরো 15 দিন সময় দেওয়া হবে। কুইক করার ক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশনটা প্রপার যাতে হয় তার জন্যে তার কোনো চিন্তা নেই, কারণ তার কারণটা হচ্ছে তিনি তো নিজেই একটা অবজারভেশন দিয়ে দিচ্ছেন যে ঘটনাগুলো কি। এক্ষেত্রেও তো অলরেডি বলা হয়েছিল এটা আত্মহত্যার ঘটনা, এখন তো দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পূর্ণ টোটাল একটা উল্টো ঘটনা। কিন্তু এই যে একটা প্রথমেই যে কোনো একটা, যখনই যেটা নিয়ে একটা সাড়া পড়ছে সেই ঘটনার সম্বন্ধে উনি ওনার নিজের একটা বক্তব্য রেখে সেটাকে, সেই তদন্তটাকে অ্যাকচুয়ালি প্রপার তদন্ত করতে দিতে চাইছে। একদম। যাই হোক, যেদিকেই ঘোরানোর চেষ্টা হোক তদন্তের অভিমুখ, মানুষের কাছে কিন্তু সব ধরা পড়ে গেছে
যদি কামদুনি থেকে দেখা যায়, আজকে অভয়া কাণ্ড আরজিকর পর্যন্ত যদি পরপর সমস্ত ঘটনা দেখা যায়, প্রত্যেক জায়গাতেই কিন্তু তদন্তের আগেই একটা কোনো অবজারভেশন বলে দেওয়া হতো বা হচ্ছিল। কিন্তু মানুষের কাছে আজ ধরা পড়ে গেছে অভয়া কাণ্ডের পরে মানুষ এখন বিচার চায়, জাস্টিস চায়। এবং এতে যে পুলিশের গাফিলতি আছে সেটা আজকে বিনীত গোয়েল পুলিশ কমিশনার তিনি নিজের চিকিৎসকদের কাছে স্বীকারও করেছেন বলে দাবি চিকিৎসকদের। তো সেই জায়গা থেকে এখন দেখার যে আগামী 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তৃতীয়বারের জন্য কি নির্দেশ বা কি আদেশ দেয়, আমরা সেদিকেই দেখবো, নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ চন্দ্রশেখর দা। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।